বলি, সেটা হচ্ছে যে রিগার্ডিং মোবাইল হ্যান্ডসেট। গত সপ্তাহে পাঠিয়েছিলাম, নতুন সব এখনও সার্কেল অফিস থেকে যে কোয়ারিজ চেয়েছিল সে কোয়ারিজ এখন আসেনি সার্কেল অফিস থেকে। তা এটা নিয়ে আমরা আর একবার প্রসেস করব বিষয়টাকে নিয়ে। সম্ভবত 11 তারিখে আমি যাবো, বিএসজিএমের সঙ্গে দেখা করে বিষয়টা নিয়ে কথা বলবো। এছাড়া লোকাল কাউন্সিল মিটিং হবে, লোকাল কাউন্সিল মিটিংয়ে কেসটা ছিল, ওরা প্রসিড করে করেছে, ওরা প্রসিডটা এইভাবে করেছে, তো সেটাকে লোকাল কাউন্সিল করেছে, ওই বিষয়টা থাকবে আবার দিয়ে এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে বিষয়টা নিয়ে। আর এখন যে পরিস্থিতি চলছে যে হ্যান্ডসেট ছাড়া সিম বিক্রি হবে, ডিপার্টমেন্ট চাইছে না যে ডিপার্টমেন্টের লোকেরা কাজ করে। এটাই হচ্ছে এখন বড় সমস্যা বিএসএনএলের কর্মচারীদের কাছে। যখন প্রায় ৭৯,০০০ মতন যখন ভিআরএস দিয়েছিল প্রথম ভিআরএস, তখন আমরা ভেবেছিলাম যে এত লোক বেরিয়ে যাচ্ছে ডিপার্টমেন্টে, আমাদের ওয়েস্টবেঙ্গল সার্কেলে কম ভিআরএস নিয়েছি, কিন্তু এমন অনেক সার্কেল আছে যেখানে 90% ভিআরএস নিয়েছে। তখন আমরা ভেবেছিলাম যে বিএসএনএল চলবে কি, কিন্তু আজকে যারা যে রাস্তায় ম্যানেজমেন্ট নিয়ে এসেছে বিএসএনএলটাকে, যে কাজের যে জায়গাটা, অর্থাৎ আউটসোর্সিংয়ের মাধ্যমে যে কাজ করার প্রচেষ্টা হয়েছে, তাতে এখন যা কর্মচারী আছে তাদেরই কাজ বেশিরভাগ না। সিএসসি গুলো আমি ছাড়ছি, সিএসসি গুলোতে এখন যে কাজ, সিএসসি বাইরে এখন কোনো কাজ আছে কারো নেই, কিছু কাজ। তার কারণ একটাই হচ্ছে যে আমরা এই আমাদের কলকাতা ওয়েতে ৩৯০-এর উপরে ডিস্ট্রিক্ট ক্যাজুয়াল আছে, কাজ আছে। কি হবে এদের ভবিষ্যৎ? আমাদের তো নানা আর নিয়ম কারণ আছে, আমাদের না কাজ না, আমরা থেকে যাবো যেভাবে হোক রয়ে যাবো। ক্যাজুয়ালদের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড় করিয়েছে বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আমাদের অস্তিত্ব ছিল ল্যান্ডলাইনের উপর, মোবাইলের উপরে, কিন্তু আমরা কেউ রিক্রুটমেন্ট হইনি যে মোবাইল সার্ভিসের জন্য যে আমাদের কাজে লেগেছে এরকম ব্যাপারটা নয়। আমরা যারা কাজ করতে এসেছি সবটাই কিন্তু ল্যান্ডলাইনের উপর নির্ভর করে, অর্থাৎ স্টাফ স্ট্রেংথ তৈরি হয়েছে ল্যান্ডলাইনের উপর দাঁড়িয়ে। যে কোন ক্যাডারে কত স্টাফ হবে সে স্ট্রেংথ তৈরি করা হয়েছিল ল্যান্ডলাইনের উপরে দাঁড় করে। একটা সময় এই জিএম কলকাতাতে 2টো জিএম পোস্টিং এর হওয়ার কথা ছিল, মানে ল্যান্ডলাইন ওই জায়গায় পৌঁছে গেছিল যে জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আবার এখন বর্তমানে ম্যানেজমেন্ট বা কর্পোরেট অফিসের যে চিন্তা ভাবনা যে আর কপার লাইন থাকবে না, তাহলে ল্যান্ডলাইন থাকবে। যা 2-4 পিস আছে চলছে সেগুলোকেও এফটিটিএইচ এ কনভার্ট করার চেষ্টা চলছে। আর আমি আমাদের শুধু সার্কেলের কথা বলছি না, আমাদের ক্যালকাটা টেলিফোনসের কথা বলছি। ক্যালকাটা টেলিফোনসে মোটামুটি চিঠি দিয়ে সাবস্ক্রাইবারকে জানিয়ে দিচ্ছে যে আর ল্যান্ডলাইন পরিষেবা দেওয়া সম্ভব না, আপনারা এফটিটিএইচ এখন কনসার্ন এইচডি চিঠি দিয়ে তার সাবস্ক্রাইবারকে জানিয়ে দিচ্ছে। ল্যান্ডলাইনের উপরে কাজ তো নেই, এখন ল্যান্ডলাইন নেই, কাজ নেই, এক্সচেঞ্জ গুলো বন্ধ হচ্ছে। ল্যান্ডলাইন না থাকলে এক্সচেঞ্জ গুলো দিয়ে কি কাজে লাগে? এক্সচেঞ্জ তো ল্যান্ডলাইনের জন্য ছিল, সিস্টেম বসানো ছিল। পরিস্থিতি অ্যাকচুয়ালি বিএসএনএল এর খুব খারাপ জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। এই যে মোবাইলের কথা সব বলছি, প্রাইভেট কোম্পানিরা যখন ট্যারিফ বাড়ালো, এই মাস ৫-৬ আগে ছিল,
তখন বিএসএনএল একটা ঢল নেমেছিল, বিএসএনএল এসেছিল, আবার বিএসএনএল ছেড়েও আবার এখন চলে যাচ্ছে। আমরা যারা বিএসএনএল এর কাজ করছি তারাই বিএসএনএল কে গালাগালি দিচ্ছি, কারণ সার্ভিসটা এমন একটা জায়গায় আছে। আমার নিজের বাড়িতে বিএসএনএল এর সার্ভিস, এবং আগে তো 3G ছিল, ভালো ছিল, 4G করার পরে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। না পাবে 4G আর না পাবে 3G, মানে কথা বলা পর্যন্ত যায় না। এরকম একটা পরিস্থিতি দাঁড় করিয়েছে। এটা প্রাইভেট কোম্পানি, আমরা এটা প্রত্যেকবারই মিটিং এ বলি, বারবারই যেটা বলি যে এই যে টিসিএস কে দিয়ে যে কাজগুলো করাচ্ছে, টিসিএস এর এই 4G ইকুইপমেন্টের কাজ আবার মন্ত্রী বলছে আবার এই বছরে 5G লাগাবে, 5G চালু করে দিয়েছে। তো এদের তার কোথায়, প্রযুক্তি কোথায়? সরকার আত্মনির্ভর ভারত একমাত্র বিএসএনএল কে বাধ্য করছে কাজ করানোর জন্য, তাদের দিয়ে কাজ করানো হবে। আলটিমেটলি খুব বাজে জায়গায় অবস্থায় দাঁড়িয়ে আছে কর্মচারীদের ক্ষেত্রে। এখন এই কর্মচারীদের টিকিয়ে রাখাটাই হচ্ছে এখন ইউনিয়নের আসল প্রধান কাজ হিসেবে দাঁড়িয়েছে, যে কর্মচারীদের যাতে আক্রমণ থেকে কর্মচারীদের হাত থেকে বাঁচানো, আক্রমণের হাত থেকে, এটাই হচ্ছে এখন মূল জায়গায় দাঁড় করানো হয়েছে। কেননা নিত্য নতুন আক্রমণ এবার ম্যানেজমেন্ট নামিয়ে নিয়ে আসবে। ইতিমধ্যে ক্যাজুয়ালদের উপর আক্রমণ কিন্তু নামানো শুরু হয়ে গেছে। ওই যে তুমি যেটা বলছিলে না, যে ওই কাজের ওই কি যেন বলে পিএমএস অপারেটর আর কি সিএসসি এইসব যে করেছে সে নিজেও জানে বিষয়টা, না বিষয়টা ওকে করতে বলেছে, ও একটা দাঁড় করিয়ে দাঁড় করে সে বলছে, ও নিজেও জানে না বিষয়টা কি, যে করেছে এক এক জায়গায় এক এক রকম মনে করেছে। আমি কোনো জায়গায় দেখলাম 8টা থেকে 20টা শিফটিং ডিউটি, তাহলে ক ঘন্টা হলো? 12 ঘন্টা হলো। 8টা থেকে 20টা শিফটিং, একজনের নামে পাশে লিখছে 8টা থেকে 20টা শিফটিং। এখন এটা কি কি হলো, মানে একটা দাঁড়ালো। তারপর আবার ওই জায়গাতেই আরেকজনের নামের পাশেও লিখছে 8টা থেকে 20টা শিফটিং। কারণ যে করেছে সে নিজেও জানে না যে কিভাবে শিফটটাকে ম্যানেজ করতে, এটা হচ্ছে মূল জায়গা। সিএসসি তে অ্যাকচুয়ালি সিএসসিটা হচ্ছে একটা কাস্টমার সার্ভিসিং, বিভিন্ন রকম কাজ আছে সিএসসির মধ্যে। সব কাজে যেমন সিএসসিতে আধারের কাজ হবে, সিএসসিতে পিএমএস এর কাজ হবে, ক্যাশ কাউন্টারের কাজ হবে, সিএসসিতে সিসিএন এর কাজ হবে। এই সিএসসি এগুলো সব রিলেটেড কাজ। এই সব কাজগুলোকে নিয়েই হচ্ছে কাস্টমার সার্ভিসিং। এবার এক এক কাজের জন্য এক একজনের উপরে রয়েছে। আলটিমেটলি ডিপার্টমেন্টের যে থাকবে সেই সিএসসি ইনচার্জ হিসেবে কাজ করবে, এটাই স্বাভাবিক কারণে এই কথাই। আর ওই কাউকে পিএমএস অপারেটর দিয়েছে, কাউকে তো নিজেও জানে না যে কি করবে, এটা কাকে কি করবে। কতগুলো সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের অফিসাররা সব মেন্টাল, একদম বিশেষ করে জিএম একেবারে মেন্টাল। মানে কি বলবো, এমনি এই যে আমাদের যে অফিসারগুলো আছে, ছোটখাটো অফিসার তো বড় অফিসাররা ভয়েতে সব অসুস্থ হয়েছে। মোটামুটি যে জায়গা তারপর নিচে জিএম টোটালি মেন্টাল। আর যেহেতু মহিলা, একজন পুরুষ অফিসারকে যেভাবে বলা যায় একজন মহিলা অফিসারকে বলা তো একটু মুশকিলের ব্যাপার হয়ে যায়। এখন এ টোটালি মেন্টাল।
তাকে বলছে এফআইআর করে দাও, তাকে বলছে এ করে দাও, এ করে দাও, সে করে দাও, মানে এই এই এরকম একটা কোথায় চুরি হচ্ছে কারোর নামে এফআইআর করে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এখন আমাদের ডিস্ট্রিক্ট ইউনিয়নের যা কাজ হচ্ছে এখন, যে এই জিএম কে সবসময় কিভাবে ওর সঙ্গে আলোচনা করে কিভাবে কাজ বার করা যায় জিএম এর কাছে, এ তো কারোর কথা শুনতেই চায় না। এই এমন একটা পরিস্থিতি তারপরে আর তো কোনো অফিসারের কথা তো শোনেই না, ইউনিয়নের কথা তবুও শোনে, অফিসারের কথা একটা কথা কোনো অফিসারের কথা শোনে না, ও যা বলবে সেটাই অফিসারকে দেবে। তো কিছুদিন আগে তো আমরা সবাই জানি ইন্দ্রজিৎ ঘোষকে সরিয়ে দিয়েছি, রাতারাতি এজিএম অ্যাডমিনকে সরিয়ে দিয়েছি, দিয়ে একটা এজিএম অ্যাডমিন হচ্ছে কলকাতা বিএর পোস্ট, অ্যাডমিন হচ্ছে কলকাতা বিএ, আর ওকে কোথায় কি করবে সাউথের এজিএম করে বসে দিচ্ছে। মোটামুটি এরকম এখন চালাচ্ছে। আর ডিপার্টমেন্টেও নানা রকম কনসেপ্ট আসছে, এগুলো আমাদের একটু বোঝাপড়ার মধ্যে থাকা খুব জরুরি হয়ে পড়েছে। প্রথম কথা হচ্ছে যে আমরা আগে ছিলাম এসএসএ, তারপর হয়ে গেল এখন বিএ ওই, এখন তো আর আগে তো এসএসএ ওয়াইজ জিএম ছিল, যেমন কলকাতা জিএম কলকাতা, এসএসএ কলকাতা জিএম ছিল, এখন জিএম বিএ তার 3টে ওয়ে রয়েছে, কৃষ্ণনগর, বহরমপুর, কলকাতা, এই 3টে জায়গায় কিন্তু 3টে জিএম ছিল। এখন 3টে জিএম এর বদলে একটা জিএম, অর্থাৎ একটা কলকাতা বিএ করে একটা জিএম, বাকিগুলো ওয়ে, এবং এই ওয়ে হেড হচ্ছে কনসার্ন ডিসি, যেমন আমাদের ওয়ে হেড কিন্তু ডিজি, বহরমপুর, কৃষ্ণনগরের সব জায়গাতে, যে আমাদের শিলিগুড়ি বিএ, আসানসোল বিএ, খড়গপুর বিএ, এই বিএ গুলো অ্যাসিস্ট্যান্ট। এখন আবার যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে, আগে যেটা ছিল এসডিসিএ, ঠিক আছে এসডিসিএ, এখন এবার এই অফিসারও কিন্তু এবার এসডিসিএ ভিত্তিক হবে। ইতিমধ্যে আপনারা দেখছেন সুখদেব পাল কিন্তু এখন এই চাপাডাঙ্গা এসডিসিএটা টোটালটাই ও দেখছে, আরামবাগ এসডিসি আরামবাগ দেখছে। অর্থাৎ এখন আস্তে আস্তে ওই যে বললাম না, আপনার যত এই ল্যান্ডলাইনের ভিত্তি করেই সমস্ত এক্সপানশন হয়েছিল, এবার ল্যান্ডলাইন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে সমস্ত সংকুচিত হচ্ছে, যেমন অফিসার সংকুচিত হচ্ছে এবং আমাদের কর্মচারীও সংকুচিত হচ্ছে, এবং সবচেয়ে মহা বিপদে আছে কিন্তু ক্যাজুয়াল কর্মচারী, সবচেয়ে মহা বিপদে রয়েছে ক্যাজুয়াল কর্মচারী। আর একটা যেটা বিষয় হচ্ছে যে 8 তারিখে ক্যাজুয়াল মজুর ইউনিয়নের বিভিন্ন ডাকা হচ্ছে এই বিষয়গুলোকে আলোচনা করার জন্য। আক্রমণ ক্যাজুয়াল কর্মচারীদের ওপর ইতিমধ্যে নেমে এসেছে। ওই যে রাউন্ড দ্য ক্লক ডিউটি করার জন্য যে বিষয়গুলোকে বলা হচ্ছে, যে ক্যাজুয়ালদের ক্ষেত্রে রাউন্ড দ্য ক্লক ডিউটি করার ক্ষেত্রে বলা হচ্ছে, ওই ধনেখালিতে চুরি হয়ে যাওয়ার পর থেকে যে বিষয়গুলো সামনে এসেছে, এখন সর্বত্রই কিন্তু রাউন্ড দ্য ক্লক ডিউটির একটা পরিস্থিতি তৈরি হয়েছে। উনি তো পাননি, আমাদের যারা ক্যাজুয়াল কর্মচারীরা আছে এখন আলটিমেটলি তাদের এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে না, অনেক জায়গা করতে চাইছে না, অনেক জায়গায় আলোচনা আছে যে বিষয়টা হচ্ছে যে সংগঠনের এখন কর্মচারী কমে যাওয়ার কারণে
আমাদের বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নও ছোটো হয়ে যাচ্ছে, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নেরও মেম্বারশিপ সংখ্যা কমে যাচ্ছে। এখন হাওড়া হুগলিতে 40-এর নিচে নেমে এসছে মেম্বারশিপ। আমাদের এখন এই মুহূর্তে কলকাতা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট, এখন এই মুহূর্তে 108 জন মেম্বার এখন আছে কলকাতা ডিস্ট্রিক্ট। কিন্তু কলকাতা ডিস্ট্রিক্টের পরিধিটাও তো অনেকটা বড়। এক একটা সাব ডিভিশনে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সাব ডিভিশনে মাত্র একজন হচ্ছে আমার রেগুলার কর্মচারী এসে দাঁড়িয়েছে, বলো এরকম সাব ডিভিশন এসে দাঁড়িয়েছে একজন রেগুলার কর্মচারী। হরিপালে এখন তো তুমি একা, আর কেউ নেই। অনেক জায়গা আছে যেখানে একজন এসে দাঁড়িয়ে আছে, বনগায় মাত্র খালি একজন যেই আছে, আর কেউ নেই। আগে এক একটা সাব ডিভিশনে আমার যত সংখ্যা ছিল তত এসডিরা কিন্তু ভয়টা পেত। বিষয়টা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ একজন, তার মানে আমার ইউনিয়নটা ওই জায়গাতে আমরা স্ট্রং ছিল, যেখানে এক একটা সাব ডিভিশনে 30 জন 35 জন করে আমার লোক ছিল, বিএসএন এমপ্লয়িজ ইউনিয়ন মেম্বার ছিল। সেখানে এখন একজন দুজন এরকম এসে দাঁড়িয়ে আছে। তাহলে একজন দুজনের উপরে এসডি রোলার চালানোর সুবিধা, কারণ সে তো একা তো প্রতিবাদ করতে পারছে না। তাহলে সংগঠনটা এখন কি হচ্ছে, সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে সংগঠন ক্রমশ। যেগুলো একটা সময় ডিসেন্ট্রালাইজ ছিল, অর্থাৎ আমাদের ব্রাঞ্চ ছিল, ইউনিট ছিল, সেইগুলো এখন একটা সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা ব্রাঞ্চ এবং ডিস্ট্রিক্টের নেতৃত্ব দিচ্ছি, তাদেরকে কিন্তু আরো অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন আছে, অনেক বেশি অ্যাক্টিভ। এখন একটা সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। আজকে যদি ধনেখালিতে শম্ভু সাহের উপর যদি কিছু বলে, তা শম্ভু সাহেব কিন্তু একা কিছু করার ক্ষমতা নেই, কারণ তো একা যেই আছে তাহলে ওর লড়াইটা শুরু করতে হবে ব্রাঞ্চ থেকে। ব্রাঞ্চের যারা আছে তাদের সঙ্গে ডিসিশন কথা বলা, বা যেখানে কথা বলা, তখন তো ডিস্ট্রিক্ট তো আছে, ডিস্ট্রিক্ট। তার মানে আর ইউনিট বেস যে লড়াইটা, সেটা কিন্তু এখন প্রায় বন্ধের মুখে হচ্ছে বিএসএনএল এর এই শক্তি অপক্ষয়ের কারণে, মানে আফটার ভিআরএস হয়ে যাওয়ার পরে। সে কারণেই আমরা যাতে লড়াইটাকে ইউনিট লেভেলে করা যায়, সেই কারণে কিন্তু কোঅর্ডিনেশন কমিটি তৈরি করা। আজকে যদি হরিপালে অরিজিতের উপর আক্রমণ আসে, তাহলে অরিজিৎ একা করার ক্ষমতা নেই। কিন্তু আমার একজন যদিও রেগুলার কর্মচারী থাকে, কিন্তু আমার 20 জন ক্যাজুয়াল কর্মচারী আছে। আমি ওখানে লড়াইটা কিন্তু কোঅর্ডিনেশন কমিটির ব্যানারে আমি করতে পারি লড়াইটা, বা কোনো ক্যাজুয়ালের উপরে যদি সেভাবে আক্রমণ। সেই কারণেই কিন্তু এখন কোঅর্ডিনেশন কমিটির উপরে শক্তিটা বৃদ্ধি হচ্ছে। এখন কোঅর্ডিনেশন কমিটিগতভাবে লড়াই আন্দোলনটা খুব জরুরি হয়ে পড়েছে। এটা আগামী দিনে এটা চলতে থাকবে আগামী দিনে, এবং না হলে অফিসারদের চাপে রাখা যাবে না, যে পরিস্থিতি। বাকি আপনারা তো যা আলোচনা করেছেন, অ্যাকাউন্টসের ব্যাপারে বলেছেন, অ্যাকাউন্টস সবসময় সেক্রেটারি এবং ট্রেজারার অপারেট করে। এতদিন হয়নি, এতদিন বিরাট 1 বছরের উপরে এই ব্যাংক অ্যাকাউন্টটা ইনঅপারেটিভ ছিল, মানে কোনো অপারেশনই করছিল এই অ্যাকাউন্টটা। এই যে প্রথম কথা বলছে না যে আগের কনফারেন্সের টাকা ধার দেওয়া আছে, তার মানে সে তারপর থেকে 2 বছর ধরে ওই ব্যাংকের অ্যাকাউন্টটা, তো এখন ব্যাংকের অ্যাকাউন্টটাকে অপারেটিভ হয়েছে, অপারেশন করা আছে, এখন অপারেটিভ হয়েছে, কেওয়াইসি করে জমাটার মধ্যে অপারেশন। এখন যত তাড়াতাড়ি সম্ভব এটা যারা
নতুন ট্রেজারার বিশেষ করে নিমা এবং আমাদের শ্রমিক এই নামটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি একটা সবচেয়ে ভালো আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যে এই নাম চেঞ্জে কিন্তু এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি করছে, ব্যাংকে অসুবিধার সৃষ্টি করছে। কারণ আমাদের ডিস্ট্রিক্টের খুব অনেক চেষ্টা চরিত্র করার পরে চেঞ্জ করতে পেরেছি। এক এক ব্যাংক এক এক রকম কাগজপত্র চায়, এক এক ব্যাংক। আমার মনে হয় সমীর এবং নিমাই উনি বলেও ছিলেন ব্যাংকে গিয়ে কথা বলা দরকার যে এই এই চেঞ্জ করার জন্য কি কি আমার ডকুমেন্টস আমার দরকার, সেগুলোকে রেডি করা। এইটা না জানলে পরে কিন্তু চারবার ঘুরেও কিন্তু হবে না। আর এই যেহেতু তারকেশ্বরের ব্যাংক অ্যাকাউন্ট আর সবাই অনেক দূরে দূরে থাকে, প্রতিদিন আসা সম্ভব নয় এখানে এসে করা। কিন্তু আমার মনে হয় ব্যাংকে গিয়ে আগে আগে যাবো যে আমার কি কি কাজ, হ্যাঁ রেজুলেশন দরকার, ব্যাংক ম্যানেজারের কাছে চিঠি দরকার, এগুলো দরকার। এবং এর বাইরে আর কি কি দরকার আছে? আধার কার্ড প্যান কার্ড, যদি ধরো তোমাদের দুজনের আধার কার্ড প্যান কার্ড বলে দিয়েছিল, তাহলে সেইগুলোকে রেডি করে আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি লাগবে। আর যেগুলো আমার মনে হয় জেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু চেঞ্জ করা। নতুন অ্যাকাউন্ট এখন করা যাবে না, সব মাথায় রাখতে হবে। নতুন ব্যাংক অ্যাকাউন্ট ইউনিয়নের নামে হবে না, হলে পরেও প্রথম কথা চাইছে প্যান কার্ড, এক নম্বর। তাহলে ইউনিয়নের নামে প্যান কার্ড করতে হবে, সেটা একটা ঝামেলা। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস হবে। আর কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা মিনিমাম টাকা রাখতে হবে এখন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেভিংসে 2-4 পয়সা যা বছরের শেষে আসবে, কারেন্ট অ্যাকাউন্টে সে পয়সা আসবে। কারেন্ট অ্যাকাউন্টে আমার যা টাকা সেই টাকা। কেননা আমরা ডিস্ট্রিক্ট ইউনিয়নে একবার চেষ্টা করেছিলাম যে এত ঝামেলা করছে ওই অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করার। পিএনবিতে আবার আরেকটা ঝামেলা আছে, আমি জানি না এই পিএনবিতে কি বলবে। কলকাতা পিএনবিতে যাদের নামে অপারেটর হচ্ছে, যেমন আমাদের গৌতম সাহা আর রাজবৈদ্য, ওদের দুজনকে ওই সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়েছে। হ্যাঁ, এটা পিএনবি আর ব্যাংক অফ বরোদার নিয়ম এটা। হ্যাঁ, ও সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়েছে। ওদের তো পিএনবি যে কোনো ব্রাঞ্চে থাকলেই হবে, সেটা কথা না, কিন্তু ওদের পিএনবির অ্যাকাউন্ট ছিল না এবং এই নিয়ে ঝামেলা চলছিল যে তো বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে, কতগুলো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। তো ওই পিএনবি ওদের অ্যাকাউন্ট ছিল না বলে ওরা নামও চেঞ্জ করতে পারছিল না। তখন আবার চিন্তা হচ্ছিল যে নতুন করে অ্যাকাউন্ট করা। এই নতুন অ্যাকাউন্ট করতে গিয়ে তখন নানা রকম যে এলো কারেন্ট অ্যাকাউন্ট, তো পরবর্তীকালে ওরা দুজনে আবার সেভিংস অ্যাকাউন্ট খুলে তারপর এটা করেছে। এই ব্যাংকে সেটা চাইবে কিনা সেটা জেনে নাও আগে ভাই, কারণ এটাও পিএনবি। পিএনবি আর ব্যাংক অফ বরোদা, হ্যাঁ, এই ধরনের অ্যাকাউন্টগুলো চালাবার জন্য সেদিন এমন কিছু বলেনি, নামটা না ওই যে বললাম মহিলা ছিল, আমি জিজ্ঞেস করেছি। এটা এই আমি ওই জন্য বললাম এটাও তো পিএনবি। এখন জায়গায় আমার যে একদিনের মধ্যে আমার বলবে এই হচ্ছে একটা সমস্যা কিন্তু এখন দাঁড় করিয়ে দিচ্ছে এই অ্যাকাউন্ট চেঞ্জে। এখন ওরাও এটা নিচ্ছে যে নতুন করে অ্যাকাউন্ট আপনার খুলতে গেলে কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, আরবিআই যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। সেই কারণে এই এখন বিষয়টাকে আমরা ওই জন্যই বললাম যে ভালো করে জেনে বুঝে নিয়ে তারপরে অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে নাও, নিয়ে যাতে কাজকর্ম করা যায়। সবশেষে বলবো যে এ বছরটাই টোটালটাই হচ্ছে কনফারেন্সের বছর। বিশেষ করে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের সমস্ত টায়ারে কনফারেন্স আছে এবছর, সমস্ত টায়ারগুলোতে। যেমন ডিস্ট্রিক্ট কনফারেন্স আছে এবছরই হবে, সার্কেল কনফারেন্স এবছরই হবে, অল ইন্ডিয়া কনফারেন্স এবছরই। এখন জুন মাসে ডিস্ট্রিক্ট কনফারেন্সের হওয়ার কথা, জুন মাসে
জুলাই মাসে অল ইন্ডিয়া কনফারেন্স হবে, আর সেপ্টেম্বর মাসে সার্কেল কনফারেন্স। আর প্রত্যেক কনফারেন্সের জন্যই টাকা দাও, প্রত্যেক কনফারেন্সের জন্যই টাকা দাও, বিশেষ করে সার্কেল এবং ডিস্ট্রিক্টের তো দরকার। অল ইন্ডিয়াতে যেতে দরকার, আর ডেলিগেট কি দরকার, সে নয় ব্রাঞ্চ, সেটা ঠিক আছে, কিন্তু সার্কেল এবং ডিস্ট্রিক্টের জন্য টাকাটা আমরা সেবার ডিস্ট্রিক্ট মিটিংয়ে 400 টাকা করে আমরা একটা আলোচনা করেছিলাম, 400 টাকা করে তোলার ব্যাপারে আলোচনা করেছিলাম। হাতে সময়টাও আছে, একবারে হোক দুবারে হোক টাকা, কারণ এই বিষয়টা নিয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। আর ব্যাংকেরও তো ফান্ডের অবস্থা হচ্ছে খুব একটা ভালো, এরকম বিষয়টা নয় যে খুব একটা ভালো পজিশনে ব্যাংকগুলো আছে এরকম, তাও তো কিছু টাকা পয়সা আছে এখনো পর্যন্ত হাওড়া অবধিতে। আর কলকাতা ডিস্ট্রিক্টের আর অন্য কোনো ব্রাঞ্চে আর কোনো টাকা নেই। কলকাতা ডিস্ট্রিক্টে যা 7,000 70,000 যাই টাকা আছে এখনো পর্যন্ত রয়েছে, আর অনেকগুলো কারণও আছে। হাওড়া হুগলি ব্রাঞ্চ একটা সময় যখন শুরু হয়েছিল তখন 310-এর উপরে মেম্বার ছিল, ব্রাঞ্চটা 315-16 জন মেম্বার ছিল এই ব্রাঞ্চটা। এইবার আগে তো মায়না থেকে টাকা কাটতো না, আগে আমরা চাঁদা করতাম, তুলে আমরা কোটা পাঠাতাম, তখন আমরা কোটা চুরি করতাম, মানে 300 আছে আমরা 250 কোটা দিতাম, সেইভাবে টাকাটা এসেছে। আর পরবর্তীকালে তো এখন বিএসএন ব্যবহার করে, তারপর তো এখন তো সব মাইনা থেকে টাকা খাচ্ছে, তো কোটা চুরি করার কোনো জায়গা নেই, কিছু নেই। আর যে কোটাটা পাওয়া যায় সেই কোটাটা খরচা চালিয়ে আবার জমানো মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। আর এখন তো সম্ভবই না, এখন ব্রাঞ্চগুলোই চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে। সাউথ ব্রাঞ্চে 9 জন মেম্বার, নর্থ ব্রাঞ্চে 12 জন মেম্বার, 12 জনের কোটা টাকা কত মাসে? 14 টাকা করে হিসাব, 9 জনের 14 টাকা করে হিসাব, তাহলে একটা মিটিং করার মতো কোনটা মাত্র দাঁড়িয়ে আছে। কিন্তু ইউনিয়নটা তো চালাতে হবে, আমাদেরকে দিয়ে চালাতে হবে, আমাদের মতন করেই চালাতে হবে, আমরা আমাদের মতন করেই চালাবো। এবং সব ক্ষেত্রেই টাকা পয়সা দরকার, টাকা পয়সা ছাড়া তো কোনো কিছু চলবে না। অর্থাৎ সেই টাকা পয়সাগুলো আমাদেরকেই দিতে হবে, আমাদেরকেই কাজ করতে হবে। আমরা প্রথম বাচ্চা যে ফেয়ার হয়ে আমাদের ডিস্ট্রিক্ট ইউনিয়নের একটা আছে, যারা ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার আছে তারা রিটায়ার করে ডিস্ট্রিক্ট কমিটি গতভাবে আমরা ফেয়ার হই। এটা কিন্তু ডিস্ট্রিক্ট কমিটি যারা মেম্বাররা রয়েছে তারাই এই টাকাটা কন্ট্রিবিউট করে, ডিস্ট্রিক্ট কমিটিতে যারা রয়েছে মেম্বাররা রয়েছে তারাই এই টাকাটা কন্ট্রিবিউট করেই আমরা ফেয়ারওয়েলটা দিই, সম্বোধন। মানে ইউনিয়ন থেকে তারা ছিল, চাকরি থেকে অবসর নিয়েছে, সেই কারণে সম্বোধন হবে, ইউনিয়ন থেকে তারা। তো সেই কারণে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিয়ে একটা টাকা পয়সা তোলা, আমার ওটা 400 জায়গায় আমার মনে হয় 500 করে তুলে 100 করে ব্রাঞ্চের জন্য রাখা হবে। তার একটা কারণ হচ্ছে, আমি একটা বড় কথা বলছি, সার্কেল কনফারেন্সে শিলিগুড়িতে যেতে হবে। সার্কেল কনফারেন্স শিলিগুড়ি হচ্ছে সেপ্টেম্বর মাসে, ডেলিগেট হবে। টাকাটা তো বারবার আপনি সবার কাছ থেকে তুলতে পারবেন না, যে বারবার যাবেন, বারবার গিয়ে টাকাটা তুলবেন, ওরকম টাকাটা তোলা সম্ভব। একটা টাকা অ্যামাউন্ট করে সেটাকে আপনি 2-3 মাস ধরে তুলতে পারেন, হাতে সময় আছে তুলতে পারেন। তাহলে যে কজন ডেলিগেট হবে সার্কেল কনফারেন্সে, 3 জন হোক 4 জন হোক, যে ডেলিগেট হবে তার একটা ডেলিগেট ফি আছে। সার্কেল কনফারেন্সে 700 টাকা করে ডেলিগেট ফি করেছিলাম। আর শিলিগুড়িতে পাঠাতে গেলে 3-4 জনকে পাঠাতে গেলে তার শিলিগুড়িতে গাড়ি ভাড়াও আছে। তা আমার মনে হয় ওটা 500 করে যদি আমরা ড্রাইভ দিতে পারি তাহলে 100 টাকা করে
ব্রাঞ্চের জন্য রাখলে পরে অন্তত কিছু টাকা থাকবে, যাতে শিলিগুড়ির খরচাটা অন্তত কিছুটা হলো ব্রাঞ্চের উপর টোটালটাই চাপটা পড়বে না, ব্রাঞ্চের টাকা চাপ। কেন ব্রাঞ্চ কি অন্তত একজনকে পাঠাতে হবে, কিন্তু অল ইন্ডিয়া কনফারেন্স কোয়েম্বাটুর হচ্ছে। একটা ডেলিগেট সব জায়গায় তো এমনিতে ডেলিগেট কম পাওয়া যাবে, কিন্তু সবাইকে বললেও যেতেও পারবে এরকম ব্যাপারটা নেই, পয়সা নেই যাওয়া সম্ভব না। কিন্তু হাওড়া হুগলি সামর্থ্য আছে যাওয়ার, একটা লোক পাঠাতে সামর্থ্য আছে। তাই যদি অল ইন্ডিয়ার খরচা ফান্ড থেকে ধরবে, সার্কেলের ফান্ড থেকে করতে তো আর যেটুকু টাকা সবটাই শেষ হয়ে যাবে, পরবর্তীকালে ইউনিয়ন চালানোই মুশকিল হয়ে যাবে। আমার মনে হয় 400 জায়গায় এটাকে 500 করে তোলা যায় একবারে, এটাকে নিয়ে এগোনো দরকার। কেননা আবার কোঅর্ডিনেশন কমিটি ঠিক হয়েছে 1000 টাকা করে প্রত্যেক ইউনিয়ন দেবে, সেটাও ব্রাঞ্চের ফান্ড থেকে 1000 টাকা করে দিতে হবে, কোঅর্ডিনেশন কমিটি ফান্ড তৈরি করা দিতে হবে। অতএব আমার এটা যদি আজকে সিদ্ধান্ত নেওয়া যায় যে 500 টাকা করে, যেটা আপনারা জুলাইতে তুমি ডিস্ট্রিক্ট কনফারেন্স আছে বলছো, জুনে ডিস্ট্রিক্ট কনফারেন্স হবে। মানে এটা কি মাস? এটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মার্চ। আমি সেপ্টেম্বরের জন্য 500 তুলবো, সেপ্টেম্বরের না, টোটালটার জন্য 500 মানে ডিস্ট্রিক্ট কনফারেন্স ডিস্ট্রিক্ট সার্কেল কনফারেন্স সমেত সব মিলিয়ে 500, তাহলে ঠিক আছে, সব মিলিয়ে 500। তাহলে ঠিক আছে। অল ইন্ডিয়াটা করছে তো অল ইন্ডিয়াটা ব্রাঞ্চের ফান্ড থেকেই যেতে হবে। একজন প্রধান করবে, হ্যাঁ, একজনকে পাঠাতে হবে ব্রাঞ্চের ফান্ড থেকে। আর ব্রাঞ্চের কোটাও পাবে 1000 টাকার মতো, কোটাও পাবে, রেডি হয়ে আছে। ওই 11 তারিখে ব্রাঞ্চ সেক্রেটারি গেলে ওরা দিয়ে দেবে। গত বছরের কোটাটা দেওয়া হয়নি, সার্কেল দেয়নি বলে এবার দিয়েছে 6000 সামথিং একটা টাকা আছে, 11 তারিখে দিয়ে দেবে। তাতে আর কিছুদিন কি যার বলে অক্সিজেন হবে, চলতে পারবে। আর ওটা বলেছি যে ওই টাকাটা এমনিতে রেখে দেওয়ার জন্য, যে অল ইন্ডিয়া কনফারেন্সের ক্ষেত্রে তখন কোথাও চলে লাগবে, তখন সেই ওই টাকাটা দিয়ে অল ইন্ডিয়ার টিকিট কাটা, এই কাটা, সে কাটা এগুলো করতে হবে। এটুকুই রইল। হাওড়া হুগলি আমার সবচেয়ে ভালো সংগঠন। আমার সংগঠনের নেতৃত্ব দেওয়ার যাত্রা হচ্ছে হাওড়া হুগলি দিয়ে। হাওড়া হুগলি দিয়ে আমার পোস্টিংও এইখানে, শেষও এইখানে। পোস্টিং শুরু হয়েছিল চাপাডাঙ্গা থেকে, আর শেষ করেছি অবশ্য কলকাতা থেকে। কলকাতায় হাওড়া হুগলি ব্রাঞ্চের, হ্যাঁ, অর্থাৎ 82 সালে আরটিপি হয়ে জয়েন করেছি চাপাডাঙ্গা থেকে। 82 সাল থেকে 2017 সাল কিন্তু পর্যন্ত এই হাওড়া হুগলিতেই আমি ছিলাম। 2017-তে ডিস্ট্রিক্ট সেক্রেটারি হওয়ার পরে 2017 অক্টোবর কি নভেম্বরে আমি কলকাতায় গেছি। অর্থাৎ এই পুরো হাওড়া হুগলিটাই ছিল। একটা সময় হাওড়া হুগলি কলকাতা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের অন্তর্গত ছিল। পরবর্তীকালে বিএসএনএল তৈরি হবার পরে, অর্থাৎ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন হবার পরে হাওড়া হুগলি ভাগ হয় 2002 সালে। 2002 সালে তখন থেকেই এই হাওড়া হুগলির দায়িত্বে আমি ছিলাম। পরবর্তীকালে আশিস গুপ্ত, কল্যাণ রাহা, গৌতম ভট্টাচার্য, এখন সমীর বিশ্বাস। অর্থাৎ হাওড়া হুগলি কিন্তু একটা সংগঠনের একটা ঐতিহ্য রয়েছে, এবং সাংগঠনিক আমরা যেটা বলি সবচেয়ে বড় জায়গা হচ্ছে, যদি আমি 40 জন যদি আমার রেগুলার কর্মচারী ধরি, প্রায় 190 মানে 200 কাছাকাছি খালি লিস্টেড ক্যাজুয়াল লেবার আছে এই জায়গাটাতে, শুধু হুগলিতে। হাওড়াতে বোধহয় গোটা 50-55 জন আছে, ঠিক আছে। তাহলে হাওড়া হুগলিতে 40 আর এই প্রায় 250, 40 জন আমরা থাকলে কি হবে, ক্যাজুয়াল হচ্ছে 250। লড়াইতে আমার এই শক্তিটা দরকার। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের লড়াইতে কিন্তু আমার এই শক্তিটা দরকার, তার সঙ্গে এই বিজেপি এই লড়াইটা কিন্তু আমার দরকার। অতএব সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। সংগঠনের যারা আছেন, ঝড় ঝাঁটা দেখুন, বাধা বিপত্তি আসবেই,
বিভিন্ন রকম চেঞ্জ হবে, কর্মচারীদের ম্যানেজমেন্টের পলিসি চেঞ্জ হবে, সরকারের পলিসি চেঞ্জ হবে। বিএসএনএল এর পক্ষে কোনো সরকারই ছিল না, কোনো সরকারই বিএসএনএল এর পক্ষে ছিল না যে বিএসএনএল এর ভালো হবে। এটা বিজেপি সরকারের যেমন ছিল না, তেমন কংগ্রেস সরকারও ছিল যে বিএসএনএল এর ভালো হবে। অতএব এই বিএসএনএল কে ধ্বংস করার কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে। না হলে আমরা জানি যে হেরিটেজ বিল্ডিং বিক্রি হয়, আলিপুর টেলিকম ফ্যাক্টরি হচ্ছে হেরিটেজ বিল্ডিং, সেটা পর্যন্ত বিক্রি করে দেওয়ার, সরকার বিক্রি করে দেওয়ার টেন্ডার দিয়ে আলিপুর টেলিকম ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি চলছে, আগের মতন চলছে না ঠিক, কিন্তু এখনো পর্যন্ত ফ্যাক্টরি টোটালটা বন্ধ হয়ে যায়নি, আলিপুর ফ্যাক্টরি চলছে। কিন্তু সেই ফ্যাক্টরিটাকে বিক্রি করে দেওয়ার জন্য সরকার একদম টেন্ডার অলরেডি ফ্লোট করেছে, 20 কোটি না কত টাকা একটা টেন্ডার। আর আলিপুরের ফ্যাক্টরিটা আছে একদম কিরকম জায়গাতে আছে বলতে এবারে জায়গাতে রয়েছে আলিপুর টেলিকম ফ্যাক্টরিটা। কি জায়গা, কত বড় জায়গাটাকে নিয়ে আলিপুর টেলিকম ফ্যাক্টরি, সেটা নিয়ে আমরা লড়াই করছি। অর্থাৎ এই সরকার শ্রমিক কর্মচারীর পক্ষে এই সরকার নয়, একদম এটা পরিষ্কার। টিকে থাকতে গেলে আমাদের লড়াই করেই টিকে থাকতে হবে। অর্থাৎ লড়াই ছাড়া কিন্তু আমরা 1 ইঞ্চি আমরা এগোতে পারবো না, 1 ইঞ্চি। নতুন কিছু পাওয়া তো দূরের কথা, এই যে ওয়েস্ট ডিভিশন নিয়ে এত আলোচনা চলছে, ইউনিয়ন তো কম চেষ্টা করছে না। কিন্তু 10 তারিখে মিটিং হওয়ার কথা ছিল, বলছে স্কেল ফাইনালাইজ হওয়ার কথা ছিল। আর যদি মিটিংও হতো, আমি ধরে নিলাম মিটিংও হলো, স্কেলও ফাইনালাইজ হলো, যতক্ষণ সরকার না বলে ততক্ষণ বলে ডিভিশন হবে না। তার কারণ কিন্তু লোকসানে চলা সংস্থার পিআরসি হবে না, এটা সরকারি সিদ্ধান্ত। আর বিএসএনএল এর ওয়েস্ট ডিভিশন যদি সেটেলমেন্ট করতে হয় তাহলে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হচ্ছে। আর ক্যাবিনেটে শুধু বিএসএনএল বসে আছে এর মন্ত্রী এরকম নয়, ভারতবর্ষের লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থা অনেকগুলোই আছে, তা সবই মিনিস্ট্রি কিন্তু ওইখানে বসে আছে। তাহলে ওইটা শুধু বিএসএনএল কে অ্যাপ্রুভাল দেবে আর বাকিগুলোকে পাবে না। আইটিআই তে এখনো পর্যন্ত সেকেন্ড ওয়েজ রিভিশন হয়নি। আইটিআই ওদের হচ্ছে আমাদের যে ফার্স্ট ওয়েজ রিভিশন, সে ফার্স্ট ওয়েজ রিভিশন। তো ওই জায়গাতে কিন্তু সরকারি অ্যাপ্রুভাল দরকার হবে। হ্যাঁ, স্কেলটা ঠিক করে একটা ধাপ, যেটা ইউনিয়নের সঙ্গে নেগোসিয়েশন করে স্কেলটাকে ঠিক করে এটাকে ক্যাবিনেটে পাঠানো, এটা একটা ধাপ। চেষ্টা চলছে। আগামী 10 তারিখে অল ইউনিয়ন অ্যাসোসিয়েশনের মিটিংও ডাকা আছে, ডেকেছে। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগ নিয়ে সবাইকে আবার জড়ো করার চেষ্টা করছে যে ওই ডিভিশনের বিষয়গুলোকে মাথায় নিয়ে। একসময় অফিসাররা আসছিল না আমাদের সঙ্গে, মিটিংয়ে আসছিল না, আন্দোলনে আসছিল না। তার একটা কারণ হচ্ছে অফিসারদের পে স্কেলটা ঠিক হয়ে গেছে। ওদের তো এক্সিকিউটিভদের একরকম, নন এক্সিকিউটিভদের একরকম। নন এক্সিকিউটিভদের ইউনিয়নের সঙ্গে নেগোসিয়েশনের ব্যাপার আছে, আর এক্সিকিউটিভদের কি হয়, পিআরসি যা সুপারিশ থাকে সেই সুপারিশ অনুযায়ী তারা করে পাঠায়। তাহলে এক্সিকিউটিভদের স্কেলটা তৈরি হয়ে চলে গেছিল, ওরা ভেবেছিল যে ভাই এবার তাহলে আমাদের কি বলে ওই ডিভিশনটা হয়ে যাবে, চলে গেছে। সেই জন্য আর আমাদের সঙ্গে লড়াইতে আর আসছিল না। আর কিন্তু এখন বুঝে গেছে মানটা যে হওয়া মুশকিল হয়ে আছে। আর এই মুহূর্তে অফিসারের দুটো খবর সংগ্রহ, একটা হচ্ছে স্নেহা আর এআইবিএসএনএল হচ্ছে আগোটা এআইজিটিও, দুটোই এখন বিজেপিতে বসে আছে। দুটো সংগঠনই এখন বিজেপিতে বসে আছে। এখন দুটোই বড় সংগঠন, একটা প্রথম আর একটা দ্বিতীয়।
দুটোই বিজেপিতে ঢুকে বসে আছে। এখন বিএসএনএল চেষ্টা করছে যে তাদেরকে সাথে নিয়ে এই যে আমাদের যে 4G'র যে পরিস্থিতি অবস্থা তৈরি হচ্ছে, যে কাস্টমার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যে কাস্টমার অ্যাড হচ্ছিল সে কাস্টমার আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, 4G'র যে